কষ্টে যন্ত্রণায় ছটফট করছে স্মিতা। মারাত্মক ব্যথায় সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। শ্বাস নিতে অবধি অসুবিধে হচ্ছে তার। বিছানা থেকে উঠে যে বাইরে যাবে তার উপায়ও নেই। একটু জল পেলে ভালো হতো, কিন্তু কিন্তু কেউ তার আওয়াজও শুনতে পাচ্ছে না। আসলে জোরে চিৎকার করে সে যে ডাকতেও পাচ্ছে না কাউকে। শরীরে শক্তির অভাব যেন কণ্ঠস্বরেও প্রকাশ পাচ্ছে। ক্রমশ ক্লান্তির ঘেরা টোপে আচ্ছন্ন হয়ে যায় সে। সকলের অজান্তেই মাস ছয়েক আগে, মা, বেরোলাম। আরে স্মিতা মা, দাঁড়া একটু, সময় নেই, অলরেডি গেটিং লেট। টিফিন কৌটোটা নে। মা রান্নাঘর থেকে দৌড়ে আসে। এই নে নে, দাও। বাবা রে, তুমি না মা, কি হবে একদিন টিফিন ছাড়া গেলে? খালি পেটে থাকবি তুই, আমি জানি সেটা হবে না। আচ্ছা বাবা, আসি এবার। বলতে গেলে রোজ সকালটা এভাবে শুরু হতো স্মিতাদের বাড়িতে। স্মিতা ও তার বাবা দুজনেই 10টার মধ্যে বেরিয়ে পড়তো, আর তারপর সারাদিন তার মা বাড়িতে একাই থাকতো। স্মিতা পেশায় অধ্যাপিকা, তার বিষয় বাংলা। স্বাভাবিকভাবেই সাহিত্য চর্চা তার বিশেষ পছন্দের। উল্টো দিকে তার বাবা একজন ডাক্তার। বলাই বাহুল্য, লেখাপড়ার সঙ্গে স্মিতাদের বাড়ির যোগাযোগ নিবিড়। স্মিতা গত 1 বছর ধরে সায়নীর সঙ্গে সম্পর্কে ছিল। দুই বাড়িতেই তাদের সম্পর্কের কথা জানত। সায়ন একজন ইঞ্জিনিয়ার, কলকাতার নামী বেসরকারি সংস্থায় কাজ করে সে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে স্মিতার সঙ্গে তার আলাপ হয়েছিল। কিছুদিন প্রেম করেই বিয়ে করবে, এমনটাই ঠিক করেছিল তারা দুজন। আর তার দুই পরিবারের কারোরই আপত্তি ছিল না তাতে। সায়ন ও স্মিতার স্বভাবজাত কিছু অমিল ছিল। যেমন সায়ন খুব খেতে ভালোবাসত, কিন্তু স্মিতা আবার ফিগার কনসাস। সায়ন অত বই পড়তে পছন্দ করত না, তবে স্মিতা পুরো উল্টো, বইয়ের প্রকাশে। সায়ন ভালোবাসত রক মিউজিক, আর স্মিতা মিষ্টি প্রেমের গান। কিন্তু এই সব কিছু একরকম। সব সম্পর্কেই কম বেশি এরূপ বৈষম্য দেখা যায় দুজনের। কিন্তু এখানে যেটা খুব বড় করে চোখে পড়বার মতো ছিল তা হলো শারীরিক চাহিদা। প্রেমে দৈহিক কামনা যে থাকবে তা স্বাভাবিক, বরং তা না থাকাটাই অস্বাভাবিক। কিন্তু সায়নের মধ্যে এই কামনা যেন ছিল মাত্রাতিরিক্ত। স্মিতার সাথে যে খুব ঘুরতে যেত, সময় কাটাতো সায়ন, তা কিন্তু নয়। সবসময় তার ইচ্ছে থাকতো এমন কোথাও যাওয়ার যেখানে গেলে তারা নিভৃতে থাকতে পারবে। প্রেমের সম্পর্কের দিক থেকে বিচার করলে সেই চাও সঠিক, কিন্তু তাই বলে শুধুই শরীর? যেখানে সম্পর্কে থাকার অন্য কোনো দিক প্রকটই হয় না, সেখানে কেবলই শারীরিক সুখের আশা করা, এও কি সম্ভব? স্মিতার কোনোদিন যে সায়নের এই স্বভাব আজব লাগতো না তাও নয়। তবু সে ভাবত সায়ন তো বাড়িতেও জানিয়ে দিয়েছে, হয়তো ভালোবাসা থেকেই এরকম করে তার প্রেমিক। এই ভাবত স্মিতা। এভাবেই বেশ কিছু মাস চলে যায়। তারপর হঠাৎ একদিন তুমুল অশান্তি হয় স্মিতা ও সায়নের। সেদিন সায়ন কথা দিয়েছিল সময় মতো আসবে দেখা করতে। অনেক দিন পর একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল ওদের। স্মিতা সেদিন ছুটিও নিয়েছিল, কিন্তু সায়নকে ফোনে পাওয়াই যাচ্ছিল না। আর যখন সে ফোনটা ধরেছিল তখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। প্রচণ্ড রাগে হতাশায় সায়নের উপর চিৎকার করতে শুরু করেছিল স্মিতা সেদিন। কিন্তু হঠাৎ সায়নের একটা কথাই চুপ করিয়ে দিয়েছিল স্মিতাকে। দেখা করে কি হবে, একটু ছুতে গেলেই তো, কত নাটক তোর। তবে কি প্রেম মানে শুধুই শরীর? অন্য কোনো ইচ্ছে স্থান পায় না সেখানে? চুপ করে গিয়েছিল সেদিন স্মিতা, ফোন রেখে দিয়েছিল। পরদিন সায়নের বাড়িতে যাওয়ার কথা ছিল স্মিতার। সে ঠিক সময় মতোই গিয়েছিল যদিও, অনেক অভিমান নিয়ে। কিন্তু এ কি, পুরো বাড়ি ফাঁকা। বাড়িতে সায়ন একা ছিল, তাও মদ্যপ অবস্থায়। কাকু কাকিমা কোথায় সায়ন? বাড়িতে নেই, শুধু তুই আর আমি। ওনারা কি জানতেন না আমি আসব? জানতেন, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি বলেছি তুই শেষ মুহূর্তে আসবি না বলেছিস, আর সেই শুনেই তারা গেছে পুজোর বাজার করতে। তুই এই মিথ্যেটা বলেছিস কেন? যাতে তোকে একা পাই।
বলেই স্মিতাকে জাপটে ধরেছিল সায়ন। মুখ থেকে তার বিশ্রী গন্ধ, স্বভাবে আমূল পরিবর্তন। অবাক ও হতভম্ব স্মিতা সেই সময় শুধু নিজেকে সায়নের থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তুই আর নিজের মধ্যে নেই সায়ন, ছাড় আমায়। ছাড়বো বলে তো ধরিনি সোনা। অদ্ভুত চরিত্রের সায়নের থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলেছিল স্মিতা। কিন্তু না, শেষ রক্ষা হয়নি। সায়ন সব ব্যবস্থাই করে রেখেছিল। বাইরে পাহারায় ছিল কুন্তল, যাকে স্মিতা তার নিজেরও ভালো বন্ধু হিসেবেই চিনত। স্মিতাকে দরজা খুলে পালাতে দেখি কুন্তল তার পথ আটকায় ও পরে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেয় সায়নের বিছানায়। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় কুন্তল, আর ভেতরে একা সায়নের সঙ্গে স্মিতা। আর তারপর সব শেষ। হ্যাঁ, সেদিন সায়ন জোর খাটিয়েছিল স্মিতার ওপর। স্মিতার অনেক কাকতি মিনতি আর কান্নার সত্ত্বেও, আরও পরিষ্কার করে বলতে গেলে একজন প্রেমিক ধর্ষণ করেছিল নিজেরই প্রেমিকাকে। মূল্যই দেয়নি তার চোখের জলের, তার ভালোবাসার। শুধু তাই নয়, অকথ্য ভাষার প্রয়োগ আর বলপূর্বক দৈহিক সম্পর্কের জন্য সেদিন স্মিতার মন ও শরীর দুই হয়েছিল ছিন্ন ভিন্ন। এমনকি কুন্তলও ছাড়েনি স্মিতাকে। সায়নের পাশবিক অত্যাচারের পর যখন স্মিতার পুরো শরীর মন সম্পূর্ণরূপে বিধ্বস্ত, তখন প্রায় চেতনাহীন স্মিতাকে পুনরায় ধর্ষণ করেছিল কুন্তল। আর কি পারে মেয়েটা? অসহ্য মানসিক ও শারীরিক যন্ত্রণা তাকে শেষ করে ফেলেছিল। কিন্তু রক্ষা এইটুকু ছিল যে সায়নের বাবা মা ফিরে গিয়েছিলেন। হবু বৌমাকে ছেলের বিছানায় ওইভাবে অচৈতন্য ও অর্ধনগ্ন অবস্থায় দেখে, আর ছেলেকে ওইভাবে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা বুঝতেই পেরেছিলেন কি হয়েছিল ফাঁকা বাড়িটায়। স্মিতার পরিবারের কাছে ক্ষমা চাওয়ারও মুখ ছিল না তাদের। তবুও তারা তাদের কর্তব্য পালন করেছিলেন। নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন ওনারাই, আর স্মিতাকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। স্মিতার বাড়ির লোককেও ওনারাই খবর দিয়েছিলেন সেদিন। এই ভয়াবহ অভিজ্ঞতার বেশি দিন হয়নি। স্মিতার শরীর আজও দুর্বল, মারাত্মক। ওই ঘটনা যেন তার শুধু দেহকে নয়, আঘাত করেছে তার আত্মাকে, তার বিশ্বাসকে। কোন মিথ্যের ছায়ায় বেঁচেছিল সে এতদিন? কাকে ভরসা করেছিল? মুখোশের আড়ালে থাকা পশুগুলোকে চিনতে কী করে এত বড় ভুল করেছিল সে? যাকে নিজের সবচেয়ে কাছের মনে করেছিল, তার থেকে এত বড় আঘাত পেতে হবে কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবেনি স্মিতা। ব্যথায় কাতরাতে কাতরাতে যেন চিৎকার করেই প্রশ্নই করতে চায় সে আজ নিজেকে, তার পরিবারকে আর সমাজের সকলকে। কোথায় দাঁড়িয়ে ভালোবাসা? কোথায় আছে সম্মান নারীর? কোথায় সমাজ আজ পরিবর্তিত? হয়তো কিছুদিন এই অসহ্য কষ্ট পেতে হবে স্মিতাকে, তারপর তার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু তার হৃদয়, তার আত্মবিশ্বাস, তার প্রেমের ওপর আস্থা, সেসব কি পুরো ঠিক হবে? তা হয়তো কেউই জানে না। এক কলঙ্কিত প্রেমের সাক্ষী হয়েই আজীবন বেঁচে থাকতে হবে স্মিতাকে।